সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের হাই ভোল্টেজ মডেল 12 এই 12তম মডেল টেস্টে। আমরা আজকের এই মডেল টেস্টটি ধারাবাহিকভাবে শেষ করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মোট 20 কোশ্চেন্স, মানে 20টি প্রশ্ন সলভ হবে এবং এই 20টা প্রশ্ন আপনাদের সাথে আমি আছি আলিম স্যার, এবং এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। 1 মার্কস কমনের একটা নিশ্চয়তা দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো ক্লাস আজকে আলোচনা হবে দুর্দান্ত বিশ্লেষণ করে। সো ক্লাসটি শুরুতেই বলে রাখছি, সবাই একটু শেয়ার করে রাখেন। এখন চলুন আমরা ক্লাসের একদম প্রথম প্রশ্নে চলে যাব। ক্লাসের প্রথম প্রশ্নে চলে যাব হাই ভোল্টেজ মডেল কোশ্চেন নাম্বার 1। এটি ছিল আমাদের লাস্ট মডেলের একটা কোশ্চেন, যেই কোশ্চেনটা আপনাদেরকে এক্সট্রা কুইজ কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছিল। সো জামিলুর রহমান বলছেন প্রাইস কত এক্সপার্ট ইংলিশ? রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম। এক্সপার্ট ইংলিশের প্রাইস হচ্ছে 580 টাকা। এক্সপার্ট ইংলিশ এই যে এই বইটা হচ্ছে আপনাদের গিফট করা হবে, এটা একজনকে গিফট করবো, এই জন্য প্যাকেট করা রেডি করা। আচ্ছা, আর এইটা লিটারেচার আজকের ক্লাসে সর্বোচ্চ যে শেয়ার করবে সে পাবে এই লিটারেচার বইটা, আর উইকলি যার সর্বোচ্চ এঙ্গেজমেন্ট থাকবে সে পাবে 580 টাকার একটা এক্সপার্ট ইংলিশ বড় বই। ঠিক আছে, বড় বই এনে দিত। আচ্ছা, সো এই প্রশ্নটা কি হবে আনসার? দেখেন, আমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এটা শুধুই সমাধান করব না, বরং এটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ বলতে এখান থেকে আরও কতভাবে প্রশ্ন আইটেমটা আপনাদের জন্য আসতে পারে, আমরা কিন্তু সেই বিষয়গুলো একটু দেখব। ওকে, প্রথমে আসেন। দেখেন বলছে আ নিউ ট্যাক্স ওয়াজ ইম্পোজড ড্যাশ কার। বলছে নতুন করে ট্যাক্স আরোপ করা হয়েছে কোথায়? গাড়ির উপরে, কারের উপরে, তাই না? সো এইটা হচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারছি, এটার উত্তর হবে হচ্ছে অন। অন কোনো কিছুর উপরে বোঝাতে এটার আনসার হবে অন। সো এখন এই যে অন জাতীয় আমাদের আরও অনেকগুলো প্রিপজিশনের ইউজেস আছে, সেগুলো একটু দেখব। অন বোঝাতে বা অন বসতে আরও অনেকগুলো ইউজেস আছে, আমরা একটু সেগুলো একটু দেখব। দেখেন, ইম্পোজের সাথে অন বসে, এইটা আপাতত একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। ইম্পোজ অন মানে আরোপ করা, কোনো কিছুর উপরে আরোপ করা, কোনো কিছুর উপরে, কিসের উপরে? গাড়ির উপরে। সো ইম্পোজ অন দিয়ে সিগারেট এর উপরে হতে পারতো, ইম্পোজ অন দিয়ে যে কোনো ল্যান্ড হতে পারে, ভূমির উপরে ট্যাক্স ইম্পোজের বিষয়টা হতে পারতো। আর এখানকার সেন্সটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্স আছে, জাস্ট এইটুক মাথায় নেন। এবার আসেন আমরা এখানে অন দিয়ে আরও কি কি ধরনের প্রিপজিশন হতে পারে আমরা এক নজরে একটা চিত্র দেখি। বলছি বিভিন্ন সমজাতীয় অর্থে অনের ব্যবহার, বিভিন্ন সমজাতীয় অর্থে অনের ব্যবহার। যেমন প্রথমটা লিখছি কি, নির্ভরশীল অর্থে আমরা ডিপেন্ডেন্টের সাথে অন বসাবো, রিলায়েন্টের সাথে অন বসাবো, রিলায়েন্টের সাথে অন বসাবো মানে হচ্ছে নির্ভর করা। আচ্ছা, খেয়ে বেঁচে থাকা অর্থে আমরা অনের ইউজ করতে পারি, যেমন ফিডের সাথে অন, ফিড অন সামথিং, ফিড অন ফুড মানে খাদ্য খেয়ে বেঁচে থাকা। লিভ বেঁচে থাকা অর্থে সাবসিস্ট অন। তার মানে এইগুলো আপনারা যত অন আছে শুধু একসাথে যদি এইগুলো মাথায় নিতে পারেন, আপনারা দেখেন একটা জায়গা থেকেই 70-80টা প্রিপজিশন মুখস্থ হয়ে যাবে। সো এরপর দেখেন, তারপরে হচ্ছে ফিড অন, লিভ অন, সাবসিস্ট অন, সবগুলোর বাংলা কি? খেয়ে বেঁচে থাকা। নির্ভর করা অর্থে কতগুলো বসে? অ্যাক্ট অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, কাউন্ট অন কথাটার মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড অন, হ্যাং অন, হিঞ্জ অন, রিলাই অন। বুঝতে পারতেছি? তারপর দেখেন রিকন অন, এই সবগুলোই হচ্ছে অন, নির্ভর করা। শর্ত থাকে যদি পরীক্ষায় অন না থাকে তাহলে আমরা আপন শব্দটাও ব্যবহার করতে পারবো। এরপর দেখেন সংকল্পবদ্ধ। সংকল্পবদ্ধ কি? সে কোনো কাজ করবে, এটার মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেটাকে বলা হচ্ছে সংকল্পবদ্ধ। সংকল্পবদ্ধতে বেন্ট, বেন্ট আছে। এরপর দেখেন আছে হচ্ছে রিজলভ, রিজলভ মানে কি? সমাধান করা, রিজলভ। তারপর কিছু দেখেন ইনটেন্ট, ইনটেন্ট, ইনটেন্ট ঝোঁক, ডিটারমাইন্ড ইত্যাদি, এগুলোর সাথে কি হবে? সংকল্পবদ্ধ, ঝোঁক, বেন্ট, রিজলভ এগুলো সব কি অন ব্যবহার করতে হবে। আক্রমণ করা অর্থে অন হবে, সেট অন মানে আক্রমণ করা, ডিসেন্ট অন নামা বা অবতরণ করা বা আক্রমণ করা, ফল অন এগুলো সবগুলোর মানেই হচ্ছে আক্রমণ করা। ওকে, তাহলে আমরা একই সাথে কতগুলো দেখলাম অন বসতে পারে, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। অন ব্যবহার হয় অনেকগুলো, সেগুলো আমরা একসাথে দেখালাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। অন ব্যবহার হতে পারে এমন সবগুলো একসাথে দেখালাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের প্রয়োজন মনে করছেন যারা। ওকে, এরপর আসেন
তাহলে আমরা এটা শেষ করলাম, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। তাহলে আমরা খেয়াল রাখবো, আমরা যখন কোনো প্রিপোজিশন পড়বো এইভাবে গ্রুপগুলো একসাথে পড়বো, যে একই গ্রুপে অনেকগুলো যদি থাকে তাহলে আমরা একসাথে সেটাকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করব একসাথে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। আজকের মডেলের কোশ্চেন নাম্বার 2, হাই ভোল্টেজ মডেল 12 এর 2 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ কমন নাউন, নিচের কোনটা কমন নাউন, নিচের কোনটা কমন নাউন, নিচের কোনটা কমন নাউন হবে বলেন। নার্গিস কেমন আছেন আপনি? আচ্ছা দেখেন, তার বলছে নিচের কোনটা কমন নাউন। এখন এইখানে সবগুলো ভিন্ন ভিন্ন নাউন দেওয়া আছে। ওকে, সল্ট, সল্ট হচ্ছে আমরা জানি এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই না? তো আনকাউন্টেবল নাউন পাশাপাশি এটার আরেকটা নাম বলা যাবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, আনকাউন্টেবল আপনারা বলেন, এবং আনকাউন্টেবলের পাশাপাশি কি বলতে পারবেন, এটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবেন। স্টুডেন্টশিপ, এটা আনকাউন্টেবল নাউন পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিশ্লেষণগুলো করেন পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্মি শব্দটা হচ্ছে নর্মালি কালেকটিভ নাউন, আর এই ইনফ্যান্ট শব্দটি হচ্ছে কাউন্টেবল, মানে হলো কমন নাউন। কাউন্টেবল মানে কমন নাউন। ক্লিয়ার? রেদওয়ান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, সুমাইয়া আক্তার। আচ্ছা, তাহলে 2 এর আনসারটা হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট কথাটা মানে কি, শিশু। আর শিশু বলতে পৃথিবীর যে কোনো শিশু হতে পারে। আমরা শিশুকে গণনা করি, একজন শিশু, দুইজন শিশু, এভাবে কিন্তু আমরা একটি শিশু, দুইটি শিশু আকারে গণনা করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে কোন নাউন বলেন, কমন নাউন বলবো। ক্লিয়ার? কমন নাউন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এরপর আসেন 3 নম্বর প্রশ্ন, হি মেড মি ড্যাশ দ্য কার। এখানে একটা বিশাল হ্যাক বলবো আপনাদেরকে। বলছে হি মেড মি ড্যাশ দ্য কার, হি মেড মি ড্যাশ দ্য কার, হি মেড মি ড্যাশ দ্য কার। কি হবে আনসার? হি মেড মি ড্যাশ দ্য কার, হি মেড মি ড্যাশ দ্য কার। ক্লাসটি শেয়ার করে দেবো ঝটপট। ক্লাস শেয়ারের ভিত্তিতে প্লাস উইকলি এঙ্গেজমেন্টের ভিত্তিতে কিন্তু এই বইটা এই সপ্তাহ, আমাদের 3য় সপ্তাহের মতো এই বইটা চলবে। এই সপ্তাহ আপনাদেরকে গিফটের অ্যানাউন্স। হি মেড মি ড্যাশ দ্য কার, হি মেড মি ড্যাশ দ্য কার। এখানে দেখেন এই মেড শব্দটা হচ্ছে মেক থেকে আসছে, এটা একটা অবজেক্ট, আর এখানে শূন্যস্থান দিয়েছে। তাহলে এখানে রুলসটা আমি একটা এক্সট্রা রুলস আপনাদেরকে বলে দিই, রুলসটা একটু মনে রাখবেন। লেট অথবা মেক এর সামনে যদি একটা সাবজেক্ট থাকে, থাকতেই পারে, নো প্রবলেম, প্লাস অবজেক্ট। এবার অবজেক্ট ব্যক্তিবস্তু তাতে কিছু যায় আসে না, প্লাস এখানে আমরা ব্যবহার করব V1। এখন এইটা কোন অধ্যায় থেকে আসছে কে বলতে পারেন? এইটা কোন অধ্যায়ের রুলস থেকে আসছে? এইটা হলো আমরা জানি এটা পজিটিভ ভার্বের নিয়ম থেকে আসছে, তাই না? পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লেট মেকের পরে ব্যক্তিবস্তু যাই থাক V1 বসে। এখন আপনাকে অপশন থেকে ব্যবহার করতে হবে V1 বা ভার্বের বেস ফর্ম। সো ভার্বের বেস ফর্ম হচ্ছে ড্রাইভ। এখন কে বলতে পারবেন এই বাক্যের বাংলাটা কি? এই বাক্যের বাংলাটা কি কে বলতে পারবেন? হি মেড মি অথবা হি মেক মি, মেক্স হতো প্রেজেন্ট টেন্স হলে, আর লেট মি যে কোনো একটা দিতে পারেন। এখন হি মেড মি ড্রাইভ দ্য কার, তার মানে সে আমাকে দিয়ে গাড়িটি চালিয়ে নিল। অথবা এটাকে বলতে পারেন যে সে আমাকে দিয়ে গাড়িটি জোর করে চালিয়ে নিল, বা এখানে এই থিমটা আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে দেন। এই যে লেটার মেক আছে না, এই লেট মেকের একটা পার্থক্য আছে। আপনি সব জায়গায় কি লেটার মেক দিতে পারবেন না? এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি কোথায় লেট দিবেন, কোথায় মেক দিবেন, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি লেট দেন তাহলে এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক অর্থ বোঝাবে, স্বাভাবিক। আর আপনি যদি মেক দেন তাহলে বোঝাবে আপনাকে জোর করিয়ে কোনো কাজ করে নেওয়া, জোর করে বা ইম্পোজ, জোর করে কাজ করানো, জোর করে কাজ করানো। মানে এইটা হচ্ছে আপনি না চাইলে অনেক সময় করিয়ে নেওয়া হয় একজন আরেকজনকে দিয়ে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব মেক। আর কেউ যদি আপনি স্বাভাবিকভাবে স্বেচ্ছায় যদি কোনো কিছু করতে দেয় সেটা হলো লেট। আমরা পার্থক্যতার ডিটেলস দেখাবো, দেখতে চান কি বলেন? দেখতে চাইলে আমি ডিটেলস দেখাই। এখানে দেখেন তাহলে এটার বাংলা হবে হি মেড মি ড্রাইভ দ্য কার, মানে সে আমাকে দিয়ে জোর করে গাড়িটি চালিয়ে নিল। হ্যাঁ, বা আপনি সিম্পলি জোর করে কথাটা না বললেও বিষয়টা এরকমই যে তিনি আমাকে দিয়ে গাড়ি চালিয়ে নিলেন, তাই না? একই বিষয়। কিন্তু আপনি এখানে খেয়াল রাখতে হবে লেট হচ্ছে স্বাভাবিক সেন্স, আর এই মেক বা মেড হচ্ছে একটু ইম্পোজ বা একটু এমফাসাইজ করা বা একটু জোর করে নেওয়া। ঠিক আছে, এখন এই সংক্রান্ত আমি আপনাদেরকে একটু কিছু লম্বা স্ট্রাকচার বা উদাহরণগুলো দেখাই। দেখেন এখানে যেমন বলছে লেট দ্বারা পজিটিভ ভার্ব, এটা কি অর্থে প্রকাশ করবে? অনুমতি অর্থে।
তার মানে আপনি হচ্ছে কাউকে কোনো কিছু সহজভাবে অনুমতি দিচ্ছেন। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম, মানে বেস ফর্ম মানে আমরা বলছি V1। হি লেট মি গো হোম আর্লি, এখানে এই লেটটা কিন্তু লেটের পাস্ট ফর্ম আকার আছে, মানে এটা V2 আকার আছে। হ্যাঁ, V2 লেট। হি লেট মি গো হোম আর্লি, সে আমাকে আগেই বাসায় যেতে দিল। এই যে দ্রুত বাসায় যেতে দিল, এইটা কিন্তু নর্মালি তাকে বাসায় যেতে দিল। হি লেট মি গো হোম আর্লি, এখানে যাওয়ার কাজটা কে করেছে? মি করেছে। সে বলছে হি লেট মি গো হোম আর্লি, সে আমাকে দ্রুত বা তাড়াতাড়ি বাসায় যেতে দিল। এইটা হচ্ছে সাধারণ অনুমতি। সাধারণ অনুমতি, এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি নাই। বাট এইখানটাতে দেখেন মেক দিয়ে যে সেন্টেন্সগুলো হবে সেগুলো সবগুলো জোর জবরদস্তি। এইখানে জোর করে কোনো কাজ করাবে, বাধ্য করে কোনো কাজ করাবে। সাবজেক্ট মেক, অবজেক্ট বেস ফ্রম, স্ট্রাকচার একই, স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু অর্থটা একটু সমস্যা আছে। দ্য টিচার মেড আস, এই যে শিক্ষক মেড আস রাইট অ্যান এসে, এটার বাংলা কি হবে? শিক্ষক মেড আস রাইট অ্যান এসে, মানে আমাদেরকে দিয়ে শিক্ষক একটা জোর করে কি করলো? এসে বা রচনা লিখে নিল। তার মানে একটি রচনা লিখতে বাধ্য করলেন। শিক্ষক আমাদেরকে একটি রচনা লিখতে কি করলেন? বাধ্য করলেন। তাহলে ফ্যাক্টটা আমরা বুঝতে পারছি কিনা? মূলত এখানকার স্ট্রাকচার আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, লেট মেকের পরে যাই থাক বসে হচ্ছে বেস ফ্রম। আর বাংলা করতে গেলে আমি আজকে ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে যদি লেট দ্বারা হয় সাধারণ অনুমতি বোঝাবে, আর মেক দ্বারা থাকে তাহলে এটা হচ্ছে এক প্রকার কম্পালসারি বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়াটা প্রকাশ করবে। ওকে, তাহলে আমরা একটু আগাতে পারি কিনা? লেট মেক সম্পর্কে আরও অনেক উদাহরণ ছিল, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলেও সমস্যা নাই, একই জিনিস। নেক্সট 4 নম্বর, রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। কী হবে এটার আনসার বলেন? মেহেদি হাসান শাওন বলছেন হচ্ছে তিনি আমাকে গাড়ি চালিয়ে নিল। আচ্ছা, তিনি আমার দ্বারা গাড়ি চালিয়ে নিলেন। ওকে, সেরকম বলতে পারেন, কিন্তু এছাড়াও আমি তো বলছি যে আরেকটু ফোর্স, এটাও ফোর্স অর্থ। কি ক্লাসটা শেয়ার হবে কি না দেখি, কারা কারা শেয়ার করছেন। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকের জন্য ঘোষণা আছে, এক্সপার্ট লিটারেচার বই সর্বোচ্চ শেয়ারকারী, আমাদের সর্বশেষ আপডেট কিন্তু বই এক্সপার্ট লিটারেচার। আর উইকলি এঙ্গেজমেন্টে সর্বোচ্চ যে করবে, আপনার ফ্রেন্ডদেরকে মেসেজ করতে পারেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, সারাদিন আমাদের পেজে রিয়াকশন দিবেন, সর্বোচ্চ রিয়াকশনের ভিত্তিতে এক্সপার্ট ইংলিশ বইটা পাবেন একদম পাক্কা। প্রতি সপ্তাহে একটা করে বই চলছে। সূর্য রয় তপন লেস্ট বলছেন আনসার, হাসান বলছেন ডান। ওকে, তাহলে এখানে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এটা অনেকেরই মুখস্থ আছে নিয়মটা হচ্ছে লিস্ট কেন বসবে, এটার বাংলা হচ্ছে পিছে ভয় হয় যে, বা না জানি কোনো ঘটনা ঘটে এরকম, পিছে ভয় হয় যে, মানে না জানি কোনো ঘটনা ঘটে এরকম। তার মানে যদি একটা কাজ সে না করে তাহলে তার আরেক অন্য কিছু ঘটতে পারে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নতুবা তুমি পরীক্ষার হলে ফেল করতে পারো, বা যেটাকে বলা হয় যে পিছে ভয় হয়, না জানি তুমি পরীক্ষায় ফেল করো, এই জন্য তোমার অ্যাটেন্টিভলি পড়া দরকার। সো এইগুলার স্ট্রাকচার হলো লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, যেটা অলরেডি এখানে আছে, লিস্ট প্লাস সাবজেক্ট ইউ আর শুড প্লাস V1 বসবে। এই যে V1 হচ্ছে ফেইল, বুঝাইতে পারছি? সানজিদা আক্তার সেতু আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে নতুনভাবে। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড থাকবে, আর এই শুড প্লাস সাবজেক্ট যদি কোথায় থাকে তাহলে আমরা উল্টো করে চিন্তা করব, সামনে বসবে লিস্ট। ক্লিয়ার? সো এটা আপনি দুই দিক থেকে চিন্তা করেন, আগেরটা পরে অথবা পরেরটা আগে, যে কোনো একভাবে এটার স্ট্রাকচারটা মনে রাখলেই হবে। ওকে, নেক্সট 4 নম্বর শেষ। 5 নম্বর, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট। আই হ্যাড এ নাইট ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে একটা নাইস ড্রিম, মানে খুব একটা ভালো স্বপ্ন দেখেছি, খুব একটা ভালো স্বপ্ন দেখেছি। নার্গিস আপু লিস্ট অফ অ্যান্সার। ওকে, 5 নম্বরটা কি হবে? 5, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে একটা সবচেয়ে ভালো বা সুন্দর স্বপ্ন দেখেছি। সো এই প্রশ্নটাকে করতে বলেছে হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলছে। এখন এইটা কিভাবে করব আমরা? ডিডেন্ট আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, ডিড আই নট হ্যাভ এ নাইস ড্রিম লাস্ট নাইট, হ্যাড নট আই হ্যাভ এ নাইস ড্রিম, এবার বলছে হ্যাড আই হ্যাভ এ নাইস ড্রিম লাস্ট নাইট। এখন এই প্রশ্নটাকে বলছে ইন্টারোগেটিভ করতে। সো আমাকে যখনই ইন্টারোগেটিভ করতে হবে তখন আমাকে এই জায়গাটা বুঝতে হবে। এই হ্যাডটা হলো এখানে
ভার্বের 2 নম্বর রূপ আছে, মনে রাখবেন এই যে হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটা প্রেজেন্ট ফর্ম, মানে যেগুলোকে আমরা ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, V1 যাই বলি, এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড মানে V2 যেটাকে বলি, আর এইটার পাস্ট পার্টিসিপল হলো হ্যাড যেটাকে আমরা V3 বলি। এখন এই প্রশ্নটাতে আসে হচ্ছে এই হ্যাড মানে V2, কারণ এই হ্যাড V2 সেন্টেন্সে একা বসতে পারে। আচ্ছা, এখন এই V2কে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, আমরা নর্মালি এইখানে যে কোনো ভার্ব থাক, আমরা যদি এখানে ওয়েন্ট থাকতো তাহলে আমরা কিন্তু এখানে কি আনতাম, ডিড আনতাম। তাহলে আমাকে বাক্যের শুরুতে আনতে হবে ডিড আনতে হবে, কারণ এটা মেইন ভার্ব ঠিক রাখতে হবে। আর যখনই আপনি ডিড আনবেন, যেমন ওয়েন্ট যেমন V1 গো হয়ে যায়, একইভাবে হ্যাড V1 আকারে হ্যাভ অথবা হ্যাজ হয়ে যাবে, আয়ের সাথে মিল করে হ্যাভ হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই হ্যাডগুলো আগে আনতে পারবো না, এই দুটো বাদ, ডিড আনতে পারবো, ডিড নট। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুইটার মধ্যে কোনটা নেব, ডিড আই নট নাকি ডিডেন্ট আই? খেয়াল করেন এটা ভুল কেন, কারণ এখানে যখনই ডিড নিছেন তখনই আবার এখানে হ্যাড বসানোর কোনো সুযোগ নেই, এখানে V1 হয়ে যেতে হবে। আর হ্যাডের V1 মানে হলো হ্যাভ, হ্যাডের V1 মানে হলো হ্যাভ। বুঝাইতে পারছি মমিন ভাই? ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কি লার্নিং করলাম, এই প্রশ্নের লার্নিংটা কি? একটা প্রশ্ন আপনি শুধু সলভ করলেই হবে না, আপনার লার্নিংটা মনে মনে বুঝে নিতে হবে। এই প্রশ্নের লার্নিংটা হচ্ছে, যদি কোনো বাক্যে হ্যাড একা থাকে তাহলে ওই হ্যাডটা হচ্ছে V2 এর ন্যায় কাজ করে, তখন আমরা ইন্টারোগেটিভ করতে গেলে ডিডটাকে সামনে আনবো এবং সাবজেক্টের পরে নেগেটিভ হইলে নট থাকলো এবং তারপরে গিয়ে এই হ্যাড ভার্বের 2 নম্বর রূপ হ্যাভ বসবে, 2 নম্বর রূপ হ্যাভ। ঠিক আছে, নেক্সট। ক্লিয়ার? ইন্টারোগেটিভ করা একদম সহজ ফরম্যাটের প্রশ্নগুলো আপনাদের প্রাইমারি নিবন্ধন বা যারা অন্যান্য কোর্স আসেন সে করে আসবে। হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, যখন সে বাগানের মধ্যে কিছু একটা করছিল তখন একটা সাপ এসে তাকে ফুস করে কামড়ে দিল। মোমিনুল, এই সবগুলো প্রশ্নই কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বইতে সুন্দর করে রেখেছি, সেখান থেকে জিনিসগুলো আপনাদের জন্য আনা। হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, কি হবে ভাই বলেন কি হবে? হোয়াইল যখন হি ড্যাশ ইন দ্য গার্ডেন, এখানে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, গঠনটা একটু লিখে দিচ্ছি। গঠনটা হচ্ছে, মনে রাখতে হবে আপনাদেরকে একটা জিনিস, সেটা হচ্ছে মেইন ক্লজ আর এই পাশে সাবঅর্ডিনেট ক্লজ। এইগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, মেইন ক্লজ যদি কোনোদিন পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই পাস্ট টেন্সে হইবে, কোনো মাপ নাই। ঠিক আছে? মনিরুজ্জামান, আনসার দেখতেছি ভাই, দেখছি, কোনো সমস্যা নাই, দেখতেছি আনসার। মেইন ক্লজ হচ্ছে পাস্ট আর সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট হবে, এটা কম্পালসারি মনে রাখতে হবে। পরের ইস্যু, এখন এইখানে কোন কনজাংশনটা বসবে সেইটার উপর নির্ভর করে আবার এই পাশে পাস্ট টেন্সের যে 4টা ধরন আছে, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সেগুলো চেঞ্জ হবে। আচ্ছা, ধরে না এখন আমরা বলতেছি যে নিয়মটা এই প্রশ্নের আদলে, যদি এখানে হোয়াইল থাকে, ধরেন মেইন ক্লজটা পাস্ট টেন্স আছে আর মাঝখানে হোয়াইল আছে, তখন এইখানে আপনি কি ব্যবহার করবেন? সো এইবার একটু খেয়াল করেন, মেইন ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, মাঝখানে হোয়াইল আছে, তাহলে এখানে ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস। কেন? এটা অর্থটা কি দিবে? এইটার অর্থটা দিবে হচ্ছে এরকম যে অতীতকালে দুইটা কাজের মধ্যে একটা কাজ চলছিল আর একটা কাজ ঘটলো। অতীতকালে দুইটা কাজের মধ্যে, দুইটা কাজই অতীতকালের, বুঝেন, কিন্তু একটা কাজ হলো অতীতকালে চলতেছিল, ওই সময়ই অতীতকালেই আরেকটা কাজ ঘটে গেল, সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এরকম একটা কেস এখানে ঘটছে। এইটা হলো মেইন ক্লজ। মেইন ক্লজটা এই সেন্টেন্সে পরে দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মেইন ক্লজ একটা সেন্টেন্সে পরেও থাকতে পারে, সেই ক্ষেত্রে মাঝখানে এরকম কমাটা থাকে, দেখেন এই যে কমা আছে না, একটা মাঝে কমা থাকে। আচ্ছা, আর সাবঅর্ডিনেট ক্লজটা ওরা দিচ্ছে সামনে, কোনো সমস্যা নাই, সাবঅর্ডিনেট ক্লজ আগে দিতেই পারে। তো মেইন ক্লজটা এখানে আছে কোন টেন্সে? দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই যে বিট পাস্ট টেন্সে আছে, বাইট থেকে বিট, তাহলে এইটাকে আমরা করব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়াকিং। এখন বাংলাটা মিলাইতে হবে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে হাঁটতে ছিল, স্নেক বিট হিম, একটা সাপ এসে তাকে কি করলো? কামড় দিল বা দংশন করলো। ক্লিয়ার?
তাহলে আমরা এখান থেকে কি লার্নিং করলাম? লার্নিংটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে তা হোয়াইলের এক অংশে পাস্ট ইনডিফিনিট খুঁজে পাওয়া গেলে অপর অংশে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। অপর অংশ বলতে হোয়াইল যুক্ত অংশের কথা বলা হচ্ছে। তার মানে হোয়াইল যুক্ত অংশ কন্টিনিউয়াস হলে অপর অংশ সাধারণত পাস্ট ইনডিফিনিট হয়। এছাড়াও আরও বিস্তারিত পুরোদস্তের অনেক রুলস আছে এখানে। সো হোয়াইল সংক্রান্ত অত রুলস এখানে আলোচনা করছি না, বাকিটা যেদিন হোয়াইল নিয়ে কথা বলবো। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর সোমাইয়া, নার্গিস আপু ক্লাসটা শেয়ার করে দিবেন। কে হবে এই সপ্তাহে বিজয়ী দেখা যাক। হাসনা হেরা 6 সি বলেছেন আনসার। 7 বলেন। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। এখন এখানকার স্ট্রাকচারটা একটু দেখেন। ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন প্লাস হু, অথবা কখনো কখনো যদি মানে আমি এখানে হু না দিয়ে সরাসরি একটাই দেই, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিই। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন প্লাস ডট ডট। যদি এমনটা থাকে তাহলে আমরা এই বাক্যের বাংলাটা কি করব? বাংলাটা এই যে এখানে আরেকটা ভার্ব লাগে, ভার্ব। তার মানে এখানে হচ্ছে এই নাউন প্রোনাউনের ভার্ব হিসাবেই বসবে হচ্ছে এটা। এমত অবস্থায় এই নাউন প্রোনাউনের সাথে বাংলায় রস্ব ই যোগ হবে, রস্ব ই যোগ হবে। আর সেটাই এখানে ঘটছে দেখেন। ইট ইজ আই হু, এখানে আমার আয়ের সাথে মিল রেখে আমাকে এই ভার্বটা বসাতে হবে। সো আয়ের সাথে আমরা ওয়াজ দেই, এম দেই, আয়ের সাথে ওয়ার কখনো দেই না, আরও কখনো দেই না। তাহলে আমরা এখানে ওয়াজ বা এম দিই, এখানে নিব হচ্ছে এম, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে নিব হচ্ছে এম, আই এম। ইট ইজ আই হু এম, ইট ইজ আই হু এম টু ব্লেম। এখন বাংলাটা দেখেন কি বলা আছে, আমি যোগ ই, আমি দোষী, আমি দোষী। তার মানে হচ্ছে এখানে দেখেন আমরা এই যে নাউন বা প্রোনাউনটা নিয়েছিলাম আই, এইটার সাথে বাংলায় অতিরিক্ত রস্বই কথাটা যোগ হবে। জোর দেওয়ার জন্য বা ফোর্স করার জন্য এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়। যেমন যদি বলি ইট ইজ উই হু আর টু গো, তো এটার বাংলা কি হবে? যে আমাদেরকেই যেতে হয়, আমাদেরকেই যেতে হয়। তো এই যে এখানে এই উই প্লাস হু আছে, তখন এইটা হচ্ছে আমরা বা আমাদেরকে, সেখান থেকে জোর দিয়ে বলতে হবে আমাদেরকেই। মানে এখানে জোরপূর্বক এই ধরনের বাক্যে আমরা অবশ্যই এমফাসাইজ ইউজ করব। এই নাউন বা প্রোনাউনে বাংলা এদের সাথে এমফাসাইজ ইউজ হবে। সো আনসারটা হচ্ছে ইট ইজ উই হু আর টু গো। তার মানে এখানে এই নাউন প্রোনাউনকে জোর দিতে হবে যে আমাকেই বা আমাদেরকেই যেতে হয়। ওকে, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছেন। তার মানে রিলেটিভ প্রোনাউনে এটা একটা এক্সেপশনাল বাংলা বিষয় ছিল, যেটা জানা থাকলে আপনি যে কোনো সময় ট্রান্সলেট করতে পারবেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 8 নম্বর বলেন এটা কি হবে? লম্বা সেন্টেন্স। আট নম্বর তাসনিম আক্তার স্বর্ণ বলছেন 7 সি। আচ্ছা 8, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 8 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কি হবে আনসার? জাবেদ ওয়াজ সো এক্সস্টেড, জাবেদ ওয়াজ সো এক্সস্টেড, জাবেদ ওয়াজ সো এক্সস্টেড, জাবেদ ওয়াজ সো এক্সস্টেড। আচ্ছা এই যে রুলসটা হচ্ছে এখানে সো ডট ডট দ্যাট বসে, সো ডট ডট দ্যাট, সো এর সাথে মিল রেখে সো ডট ডট দ্যাট লাগবে। আচ্ছা সব জায়গাতেই দ্যাট আছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই অংশটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তাহলে ওই পাশে যদি পাস্ট টেন্স হয়, আমরা আপনাদেরকে বলছিলাম এই পাশেও নিঃসন্দেহে কি হবে? পাস্ট টেন্সই হবে। সো ডট ডট দ্যাট এই পাশেও কি হবে? পাস্ট টেন্সই হবে। সো এরকম পাস্ট টেন্স আছে কয়টায়?
এখানে উইললে আনসার হবে না। দেখেন উইললে কেন হচ্ছে না, কারণ এটা তো ফিউচার টেন্স আছে, হবে না। বাংলা অর্থটা কি, জাবেদ ওয়াজ সো এক্সস্টেড, জাবেদ এতটাই এক্সস্টেড মানে এতটাই ক্লান্ত ছিল, হি লেইড ডাউন ফর এ স্লিপ। লেইড ডাউন হবে না, লেইন ডাউন হবে। লেইড ডাউন না লেইন ডাউন, 8 এর আনসার কোনটা হবে? 8 8 এর আনসার কিন্তু লেইড ডাউন নাকি লেইন ডাউন? লেইড হচ্ছে ডিম পাড়া অর্থে, কিন্তু শুয়ে পড়া অর্থে এই লেইন, লেইন হবে আনসার। 8 এর আনসার হবে এই নাম্বার, লেইন গান করে। মানে যখন কেউ শুয়ে পড়ে থাকে তখন এই শুয়ে পড়া অর্থে লেইন ভার্বটা ব্যবহার করতে হবে। হি লেইন ডাউন অ্যাজ স্লিপ, লেইন ডাউন। আচ্ছা, এরপর দেখেন এটা কনফিউজ হয়ে যান আপনারা, তাই না? লে শব্দটা থেকেই এই দুইটা আসে, এখান থেকে হচ্ছে লে, লেইন, লেইন, লেইড, লেইড। সো যখন শুয়ে পড়া অর্থ বোঝাবে তখন আপনারা লেইন দিবেন, শুয়ে পড়ে লেইন গান করে। আর মানে যখন ডিম পাড়া অর্থ বোঝাবে, ডিম পাড়া, মুরগি ডিম পারবে, তখন আমরা ব্যবহার করব লেইড, 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 লেইড। ডয়ের সাথে মিল আছে, ডিম, হ্যাঁ। আর এখানে শুয়ে পড়া, এই বিছানা, নয়ের সাথে মিল রাখবেন, লেইন। তাহলে দেখবেন আপনার জন্য আর কনফিউজড হবে না। লেইন। এর আগে একদিন আমাদের একটা ক্লাসে কিন্তু এটা সম্পর্কে আলোচনা ছিল। নেক্সট 9 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কোনটা সঠিক? 9 নম্বর প্রশ্ন, 9 নম্বরে কোনটা সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট? যদিও এই সেন্টেন্সে আমি বাংলাটা দিয়ে রাখছি, কিন্তু এই বাংলাটা আসলে সব সেন্টেন্সে থাকবে না। মেহেদি হাসান শাওন বলছিলেন 8 এর বি, আসলে 8 এর এ হবে আনসার। এই যে এইটা হচ্ছে কারো নারী দেখা, আই মিন পালস চেক করা, পালস চেক করা, সেই অর্থে আমরা ব্যবহার করব ফিল। এই ফিল ভার্বটা ইউজ করব, ফিল। কারণ এইটা হচ্ছে অনুভবের বিষয়, এটা কোনো সরাসরি ধরে পরীক্ষার বিষয় না, খোঁজার বিষয় না, দেখাও যায় না। সো এটা হচ্ছে অনুভব করার বিষয়। পালস মানে হচ্ছে স্পন্দন দেখার বিষয়। সো 9 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, এটাও আপনারা পাচ্ছেন। গুড। 10, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। এটা আরেকটা সহজ প্রশ্ন। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ। সোমাইয়া দ্রুত আনসার করবেন, সবাই তাড়াতাড়ি আনসার করবেন। একইভাবে ক্লাসটা শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদেরকে ইনবক্স করবেন। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে আছেন, আপনাদের বন্ধুদেরকে চাইলে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তাদেরকে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে হি স্পিক্স। মনে রাখবেন এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর রুলসটা এখানে পড়বো আমরা। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে যে রুলসটা কাজ করবে, প্রথম অংশ যদি V1 হয় তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে হবে হচ্ছে V2। জাস্ট এইটুক মনে রাখলেই হচ্ছে। আর আমরা জানি V1 মানে প্রেজেন্ট টেন্স, V2 মানে পাস্ট টেন্স। সো মাঝখানে কি থাকছে? অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফের পরে হলো পাস্ট টেন্স। V1 V2 সিরিয়াল মনে রাখলেই হচ্ছে। আবার এখানে যদি আপনি আরেকটু বড় করেন সিরিয়ালটা, V2 V3। এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা বসতে পারে। তার মানে মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে, এই পাশে V1, এই পাশে V2, এই পাশে V2, এই পাশে V3। একদম কঠিন কিছু না, একদম ইজি ম্যাটার কিন্তু। আর V3 সেন্টেন্সে একা বসে না, এখানে একটা অতিরিক্ত কি লাগবে? হেড লাগবে, অতিরিক্ত একটা হেড লাগবে। পারফেক্ট টেন্স হিসাবে অতিরিক্ত একটা হেড লাগবে। ক্লিয়ার? আচ্ছা দেখেন এবার এখানে স্পিক্স, এটা হলো V1, আর এই পাশে হবে V2, মানে পাস্ট টেন্স। তো V2 এখানে কোথায় আছে? এটাও V2 না, এটাও V2 না, ওয়াজও V2, ওয়ারও V2। এখন সমস্যা হচ্ছে আরেকটা ট্রিক্স খেয়াল রাখতে হবে, যে এই ধরনের সেন্টেন্সগুলো চিরন্তন সত্য না, বরং এগুলো হচ্ছে আপনার কাল্পনিক সেন্টেন্স, কল্পনা বোঝায়। সো কল্পনা বোঝানোর কারণে আমরা ওয়ার ইউজ করব, যতই সাবজেক্টটা হি থাক। অনেকে ভাবতে পারেন যে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে তো ওয়াজই ভালো যায়। না, ওয়াজ ভালো গেলেও এখানে অ্যাওয়াজ হবে না, কারণ এটা অবাস্তব কল্পনা বোঝাচ্ছে। কিভাবে?
হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে যেন সে ছিল পাগল। তো এইটার বাংলাটা কি? সে কি সত্যি পাগল ছিল, নাকি জাস্ট তাকে মনে হচ্ছিল, কল্পনা মনে হচ্ছিল যে একজন ভালো মানুষ হঠাৎ করে এলোমেলো কথা বলার কারণে তাকে মনে হচ্ছিল সেজন্য পাগল, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু প্রমাণ করা কোনো পাগল না। সো এই কারণে এই ধরনের সেন্টেন্সের বেলায় অবাস্তব কল্পনা বোঝাতে এখানে ওয়ার ব্যবহার করতে হবে, কখনোই ওয়াজ ব্যবহার করা যাবে না। এতে সাবজেক্ট যাই থাক, সাবজেক্ট যাই থাক, এখানে কি ব্যবহার করতে হবে? ওয়ার। এইগুলো যদি পরীক্ষার আগে আপনারা কনফিউশন ক্লিয়ার না থাকেন, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আপনাকে একেবারে নেগেটিভ মার্কের দিকে নিয়ে যাবে। এই জন্য আগে থেকেই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে, বেশি বেশি এক্সপার্ট ইংলিশ বইয়ের প্রতি জোর দিতে হবে। নেক্সট 11 নম্বর, বিনয় মহত্বের ভূষণ। কি হবে বলেন? বিনয় মহত্বের ভূষণ। এগারো নম্বর, বিনয় মহত্বের ভূষণ। 11 বলছে বিনয় মহত্বের ভূষণ, এটা কি হবে? এটা হচ্ছে আসলে ট্রান্সলেশন রিলেটেড একটা প্রশ্ন। মডেস্টি মানে বিনয়, ওকে। জাস্ট এখানে আপনি যদি কিছু ক্লু অবলম্বন করেন তাহলে সেন্টেন্সগুলো সহজে বের করতে পারবেন। মডেস্টি কোন নাউন ভাই? মডেস্টি কোন নাউন বলেন? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবলের সাথে আমরা কি কখনো আর দিতে পারবো? কখনোই না। ইজ হবে, ইজ হবে, না হলে ইজ হবে, যে কোনো একটা হবে। আচ্ছা, এখানে কোন ইজটা হবে? এবার বাকিটুকের দিকে যাই। এমব্লিশমেন্ট, 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 এমব্লিশমেন্ট। এই এমব্লিশমেন্টের সাথে আবার কি বসবে? এইটার সাথে প্রিপোজিশন বসে হচ্ছে অফ। আর কিছু করার নাই, তার মানে আনসার হচ্ছে সি নাম্বার। আমাকে দুইটা জিনিস জানলে আমরা এখানে উত্তরটা করতে পারতেছি। একটা হচ্ছে মডেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। আরেকটা হচ্ছে এমব্লিশমেন্টের সাথে প্রিপোজিশন বসবে অফ। ব্যাস, আমাদের উত্তর খালাস। 11 আনসার হচ্ছে ডি নাম্বার। 11 আনসার ডি। বাসার ভাই 11 আনসার হবে ডি নাম্বার, ডি। মোমিনুল, মোমিন 11 আনসার ডি হবে। কেন? এই যে আজকে থেকে মনে রাখবেন, এমব্লিশমেন্টের সাথে অফ বসে। এমব্লিশমেন্ট অফ, এমব্লিশমেন্ট অফ, গ্রেটনেস। মহত্বের, এই যে রব আয়ের আছে না, এই রব আয়ের কারণেও আমরা এখানে খেয়াল রাখতে পারি অফ বসবে, কারণ এই যে গ্রেটনেস মানে মহত্বের, মহত্বের সেই দিক থেকে চিন্তা করলে এখানে রব আয়ের বোঝাতে অফ। ওকে, নেক্সট পরের কোশ্চেন 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর বলছে হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার। হিজ হেলথ, তার স্বাস্থ্য, হ্যাজ ভেঙে গেছে, বিকজ অফ হার্ড লেবার, কঠোর পরিশ্রমের কারণে, তাই না? সেখানে 12 নম্বরটা কি হবে আনসার বলেন? 12 নম্বর হচ্ছে হিজ হেলথ হ্যাজ, এখান থেকে কোনটা আনসার হতে পারে? কোশ্চেনটা দেখা আছে কিনা অনেকের। বিকজ অফ মানে কারণে, হার্ড লেবার কঠোর পরিশ্রম, তার মানে কঠোর পরিশ্রমের কারণে তার শরীর ভেঙে পড়েছে বা স্বাস্থ্য ভেঙে পড়েছে। সো এইখানে ভেঙে পড়া অর্থে কোনটা ব্যবহার করতে হবে? ব্রেক, ব্রেকের সাথে ব্রেক। আমরা আগামীকাল হয়তো আপনাদেরকে এই ব্রেক নিয়ে কথা বলতে পারি, গ্রুপ ভার্ব। আচ্ছা, ব্রেক এটার সাথে যদি আউট দেই তাহলে কি দাঁড়াবে? ব্রেক এটার সাথে যদি আমরা আপ দেই কি হবে? ব্রেক এটার সাথে যদি আমরা ইনটু দেই তাহলে কি দাঁড়াবে? ব্রেক এটার সাথে যদি আমরা ডাউন দেই তাহলে কি অর্থ হবে? এইবার দেখেন, আমরা এখানে ব্রেকের সাথে অনেকগুলো গ্রুপ ভার্ব পাবো, কিন্তু আজকে এখানে অল্প কয়েকটা পড়বো। ব্রেক আউট, ব্রেক কথাটার মানে কি? আগে নর্মালি ব্রেক মানে আমরা জানি কোনো কিছু ভাঙা, তাই না? ভাঙা। এখন ভাঙা, আউট মানে বাহিরে। এখন এইটা হচ্ছে ব্রেক আউট কথাটার মানে তাহলে কি? ব্রেক আউট কথাটার মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু ছড়িয়ে পড়া, এইটা হচ্ছে ব্রেক আউট। স্প্রেড সাডেনলি, হঠাৎ কোনো কিছু ছড়িয়ে পড়া, মানে হঠাৎ মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, হঠাৎ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, এরকম মানে কোনো বিষয় হঠাৎ করে চারদিকে ছড়িয়ে পড়ে, এটার নাম হলো ব্রেক আউট। ব্রেক আউট। আচ্ছা, ব্রেক আপ, ব্রেক আপ এই শব্দটা অনেকেরই পরিচিত, কারণ হচ্ছে রিলেশনের ক্ষেত্রে ব্রেক আপ হয়, সম্পর্কে ব্রেক আপ হয়। সো এই ব্রেক আপ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ হওয়া, তার মানে এটা হলো এই যেটা স্টপ, বা কোনো কিছু বন্ধ হওয়া অর্থে ব্রেক আপ। আচ্ছা, ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে হচ্ছে এই যে শরীর ভেঙে পড়া, তার মানে হচ্ছে এটা হবে এই যে ব্রেক ডাউন মানে এইটা,
ভেঙে পড়া, স্বাস্থ্যের অবনতি হওয়া। আরেকটা হচ্ছে ব্রেক ইনটু। তো ব্রেক ইনটু হচ্ছে এই যে ব্রেক ইনটু, এটা এন্টার বাই ফোর্স। ব্রেক ইনটু, এন্টার বাই ফোর্স মানে কোনো কিছু ভেঙে প্রবেশ করা অর্থে ব্রেক ইনটু। ব্রেক ইনটু দ্য হাউস মানে দ্য থিপ বা দ্য গ্যাং ব্রেকস ইনটু দ্য হাউস মানে ডাকাত দল কী করলো, বাড়িটি ভেঙে প্রবেশ করলো। আর ব্রেক আপ মানে কোনো কিছু ক্লোজ হওয়া বা স্টপ হওয়া। তাহলে আশা করছি এই চারটার মনে রাখবেন, কারণ এই চারটা মনে রাখতে পারলে আপনাদের এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসলেও আপনি পারবেন। তাহলে ব্রেক আপ মানে হচ্ছে কোনো কিছু সম্পর্ক বন্ধ হয়ে যাওয়া। হিজ হেলথ হ্যাজ ব্রেক আপ, এটা কি হতে পারে? হতে পারে না। ব্রেক আউট ছড়িয়ে পড়া, না তার স্বাস্থ্য ছড়িয়ে পড়েছে, এটাও না। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। ডাউন মানে সাধারণত কি হয় আমরা জানি যে দুর্বল হয়ে যাওয়া, অপেক্ষাকৃত নিম্নগামী হওয়া। তো সেটাই বোঝাচ্ছে স্বাস্থ্য অবস্থা অপেক্ষাকৃত নিম্নগামী বা দুর্বল হয়ে গেছে, এটাই আনসার। আর ব্রেক ইনটু মানে কোথায় ভেঙে প্রবেশ করে ঢোকা। সো এটাও বোঝাচ্ছে না সেন্টেন্সে। সো একমাত্র আনসার হচ্ছে 12 এর জন্য ডি নাম্বার, মানে ব্রেক ডাউন। ব্রেক ডাউন। ওকে, শুধু উত্তর করাই না, আমাদের কাজ হবে আমরা একটু ব্যাখ্যাটা বুঝে রাখা, যাতে পরীক্ষার হলে চেঞ্জ হয়ে আসলে আমরা পারি। 13 নম্বরটা বলেন। 13 সাইদুর, মিস্টার সাইদুর যুক্ত হয়েছেন আমাদের সাথে। 13 নম্বরটা, অ্যামিনেবল শব্দের অর্থ কি? অ্যামিনেবল, অ্যামিনেবল মানে কি? অ্যামিনেবল ক্লাসটা শেয়ার করবেন। দেখেন এখানে কিন্তু একটা ভিডিও চলতেছে, এই যে এই ভিডিওটা এখানে চলতেছে, এটা দেখেন। মানে সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজমেন্টের উপরে কিন্তু আপনারা এই বইটা যে কোনো একজন ফ্রি পাবেন। সো টানা 7 দিন আমাদের পেজের সাথে সর্বোচ্চ এঙ্গেজ থাকার ব্যবস্থা করতে হবে সবাইকেই। 13 নম্বর, অ্যামিনেবল কথাটার বাংলা কি? এটার কথার বাংলা হচ্ছে বাধ্য। অ্যামিনেবল কথাটার মানে হলো বাধ্য বা কোনো কিছুতে বাধিত বোঝাতে ব্যবহার করা হয়, বাধ্য, তাই না? সো বাধ্য এইখানে আনসার হবে অ্যামিনেবলের সাথে টু। অ্যামিনেবল টু, এটা অনেকেরই মুখস্থ আছে আমি জানি, এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে বিসিএস কোশ্চেন। আচ্ছা, এখন আমরা সমজাতীয় কিছু দেখব যেখানে টু ব্যবহার করতে পারি, বিভিন্ন সমজাতীয় অর্থে টু এর ব্যবহার। যেমন এটা গুরুত্ব দিবেন, কোনো কিছুতে লেগে থাকা অর্থে, কোনো কিছুতে লেগে থাকা অর্থে আমরা অ্যাডিহারের সাথে টু বসাই, ক্লিংয়ের সাথে টু বসাই, কিপের সাথে টু, ফার্ম টু, ট্রু টু, স্ট্রিক টু, স্ট্যান্ড টু, এগুলোর পরে টু বসাবো, মনে থাকবে। অ্যাডহেয়ার টু সংলগ্ন বা লেগে থাকা, ক্লিং টু, কিপ টু, ফার্ম টু, ট্রু টু, স্ট্রিক টু, স্ট্যান্ড টু। বাস এগুলো বারবার আপনি মুখস্থ করতে পারেন। আবার একসাথে এনে দিয়েছি, এটা আপনাদের জন্য হেল্পফুল। একসাথে এগুলো সব আনা আছে যে টু এর সাথে কোন কোন প্রিপোজিশন, কার কার সাথে টু বসে, এটা কিন্তু এই বইতে আছে, লাস্টের পার্টে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লাস্ট অংশে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনো কিছুতে লেগে থাকা অর্থে আমরা অ্যাডহেয়ার টু, ক্লিং টু, কিপ টু, ফার্ম টু এগুলো ব্যবহার করব। কোনো কিছুতে যোগ করা অর্থে, মানে আপনি কোনো কিছু একটার সাথে আরেকটা যোগ করছেন, বাড়াচ্ছেন, অ্যাডের সাথে টু হবে, অ্যাফিক্সের সাথে টু হবে। হ্যাঁ, মুখে মুখে পড়েন, দেখবেন এটা মনে থাকবে। অ্যাড টু, অ্যাফিক্স টু, অ্যাড টু, অ্যাফিক্স টু, অ্যাপেন্ড টু, অ্যাপেন্ড টু, অ্যাটাচ টু, অ্যাটাচ টু, এরপরে ক্রেডিট টু, ক্রেডিট টু ইত্যাদি। তার মানে কোনো কিছুর সাথে যোগ করা বা একত্রিত করা অর্থে আমরা এই টুটাকে ব্যবহার করি। আরও হাজারো জায়গায় এরকম টু এর ইউজেস আছে, কিন্তু এখানে গুটি কয়েকটা দিলাম। আর এই জায়গায় দেখেন আপনাদের জন্য প্রচুর আছে, এই যে দেখেন এখানে অনেক আছে, কিন্তু আমি এত তো আপনাকে পড়াতে পারবো না। এইগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনাদের ওখানে বোঝা যায়। তাহলে এই 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 যে এত জায়গাতে টু হয়, এতগুলো শব্দের সাথে টু হয়, একসাথে এনে দিয়ে এলাম। ঠিক আছে, এটা আপনারা কাজে লাগাবেন। ওকে, আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি পরের কোশ্চেনে। 14 নম্বর, দ্য ওয়ার্ডস বিলেটেড। বিলেটেড শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড বিলেটেড, বিলেটেড শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড বিলেটেড, বিলেটেড শব্দের অর্থ কি? দ্রুত বলতে হবে। আমরা কিন্তু হাই ভোল্টেজ মডেলের একেবারে প্রায় শেষ দিকে চলে আসছি। 12 নম্বর মডেল, 14 নম্বর প্রশ্ন চলছে। প্রশ্ন চলছে 14 নম্বর। ওকে, দেখেন এইখানে দ্য ওয়ার্ড বিলেটেড। হ্যাঁ, বিলেটেড কথাটার মানে কি? বিলেটেড মানে আসলে টার্ডি বা ধীরগতি। যে লেট শব্দটা তো এখানে আসেই, খুবই সহজ, টার্ডি বা ধীরগতি, এটা নিয়ে কথা বললাম না, এটা অনেকেরই মুখস্থ। বেশ, নেক্সট আসেন 15 নাম্বার। 15 নাম্বারে একটা বিশেষ কৌশল আসে। 15 নাম্বারটা, 15 ক্লাসটাকে শেয়ার করছেন সবাই? যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখে দিন মাঝে মধ্যে। টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেইল কথাটার মানে কি? টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল মানে হলো
এই যে দাঁত দিয়ে নখ কামড়ানো, এইটা হচ্ছে টুথ অ্যান্ড নেইলের মিনিং। দাঁত দিয়ে কি করবে? নখ কামড়াবে। কিন্তু এটার কাজ কি আসলে, এটা কখন করি আমরা প্র্যাকটিক্যালি, এটার ম্যাটারটা কি? প্র্যাকটিক্যালি এটার ম্যাটার হচ্ছে আমরা যখন খুব বেশি চিন্তিত থাকি তখন আর কোনো কাজ করি না, শুধু এই এখানে আর চাপাই আর চিন্তা করি, থিঙ্কিং করি, মানে কোনো বিষয়ে আমরা অধিক পরিমাণে ভাবি। সো সেটাই হচ্ছে এই টুথ অ্যান্ড নেইল। তো এখানে দেখেন ট্রাইড হার্ড, এটার আনসার হচ্ছে ট্রাইড হার্ড, গ নম্বর, মানে ব্যাপক পরিমাণে বা সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম করা। এটার নামই হচ্ছে টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেইল মানে ব্যাপক পরিমাণে পরিশ্রম করা। তাহলে আমরা দাঁত দিয়ে নখ কাটি, এর মানে হচ্ছে আমরা দাঁত আর নখ একসাথে রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করি বা সর্বোচ্চ চিন্তা করি কোনো বিষয় নিয়ে। এখান থেকে মিনিংটা আসছে হলো টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে ট্রাইড হার্ড, ব্যাপকভাবে পরিশ্রম করা বা সর্বোচ্চ পরিশ্রম করা। ওকে, আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটু এক্সট্রা দিচ্ছি, এই এক্সট্রা লার্নিংটুকু না দিলে সমস্যা। এখান থেকে এই টুথ অ্যান্ড নেইল দিয়ে আরও কয়েকটা ইংরেজি মিনিং চাইতে পারে। স্ট্রংলি, কমপ্লিটলি, আর একটা হচ্ছে ডেসপারেটলি, ট্রাইড হার্ড। ট্রাইড হার্ড তো দেখলেনি আপনারা, তবে বাকি অন্যান্য সিনোনিমগুলো চাইতে পারে। স্ট্রংলি, কমপ্লিটলি, সেপারেটলি, স্ট্রংলি, কমপ্লিটলি, সেপারেটলি, স্ট্রংলি, কমপ্লিটলি, সেপারেটলি, এই শব্দ কটা একটু মনে রাখবেন। টুথ অ্যান্ড নেইলের আলাদা মিনিং এইগুলো, ঠিক আছে। নেক্সট 16 নম্বর, এ পারসন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি ইজ নন। ওকে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে একটু শুনি আগে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সাবস্টিটিউশন অধ্যায় থেকে দিয়েছি, সাবস্টিটিউশন অধ্যায়ের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই হাই ভোল্টেজ মডেল টেস্টে কিন্তু আমরা বিভিন্ন অধ্যায় থেকে কালেকশন করি প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো কালেকশন করে প্রত্যেকটার উপরে একটা আলাদা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই, খুব কষ্ট করে এই কোশ্চেনগুলো তৈরি করি। আচ্ছা বলছি 16 নম্বর, এই পারসন হু বিলিভ দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি ইজ নন, মানে যেখানে আইনও প্রয়োজন নাই, কিছু ব্যক্তি মনে করে যেখানে এই আইনের প্রয়োজন নাই অ্যান্ড গভর্নমেন্ট শাসনতন্ত্রের প্রয়োজন নাই, সেই ব্যক্তিকে আসলে কি বলা হয়? এই পারসন, ওই ব্যক্তিটাকে আপনি কি নামে ডাকবেন? এটাই হচ্ছে এই প্রশ্নের মূল থিম। তাকে ওই ব্যক্তিটাকে আপনারা কি নামে ডাকবেন? ওই ব্যক্তিকে কি ডাকবেন? সন্ত্রাস, মিলিটেন্ট, এক্সট্রিমিস্ট নাকি অ্যানার্কিস্ট? অ্যানার্কিস্ট কোনটা বলে ডাকবেন? এখানে একটা সুন্দর একটা টিপস আছে, আমি আপনাদেরকে দিব। এই ওয়ার্ডটা মুখস্থ করার একটা সুন্দর নিমোনিক দিব, মুখস্থ করার কৌশল দিব। দেখেন এরা যারা আনসার করেছেন, হাসনা হেনা বলছেন বি নাম্বার, আচ্ছা বেশিরভাগই বি নাম্বার, এক্স্যাক্টলি বি নাম্বার। সো অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট। এবার আসেন অ্যানার্কিস্ট শব্দটা কিভাবে আসলো? এই যে অ্যান যোগ এই আর কি, এই আর কি মানে হচ্ছে শাসনতন্ত্র, আর অ্যান শব্দটা যখন এই আর কি সামনে বসে তখন এটার মিনিংটা উল্টে যায়। মানে হলো অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য বা যেখানে শাসন নাই। তাহলে আমরা একটা শব্দের রুট জানলাম, সেটা হচ্ছে আর কি মানে শাসনতন্ত্র, আর কি মানে কি শাসনতন্ত্র, আর এটার সামনে যখন অ্যান দিবেন তখন সেটা মিনিং যাবে যে নৈরাজ্য বা শাসনহীন, এরকম বোঝাতে ব্যবহার করা হবে। এখন এরকম কিন্তু আরও অনেক শব্দ আছে, কোনগুলো যেগুলোর ক্ষেত্রে সেম কেসটা ঘটে থাকে। সো এরকমভাবে আমি আর কয়েকটা শব্দ আপনাদের জন্য কালেকশন করছি। যেমন দেখেন এই যে অ্যানিমিয়া, অ্যানিমিয়া একটা শব্দ দেখেন, অ্যানিমিয়া, ANEMIA, অ্যানিমিয়া। এখানে এই অ্যান আর এমিয়া, EMIA, অ্যানিমিয়া, একসাথে এটাকে যোগ করলে হচ্ছে এই যে অ্যানিমিয়া, অ্যানিমিয়া, তাই না? অ্যানিমিয়া, এইটার বাংলাটা কি? এই এমিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার রক্ত সম্পর্কিত বোঝাবে এমিয়া, আর এটার সাথে যখন অ্যান দিয়েছেন তখন এটা দ্বারা বোঝাবে অ্যানিমিয়া মানে হচ্ছে আপনার রক্ত স্বল্পতা হয়েছে। আর এটা একটা রোগ, মানুষের শরীরে অনেক সময় রক্ত স্বল্পতা হয়, মানে হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। সো এইখানে এই যে অ্যামিয়া শব্দটা, এই অ্যানিমিয়া এখান থেকে একসাথে যোগ করে আপনারা এটাকে মুখস্থ রাখতে পারেন। অ্যানিমিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ শব্দ অ্যানিমিয়া। সো একইভাবে অ্যানার্কি, এটাও কিন্তু একটা নেগেটিভ শব্দ, হ্যাঁ, এটাও একটা নেগেটিভ শব্দ, ARCHY হবে আর কি বানান। আচ্ছা এরপর দেখেন আমরা পরে আরেকটা উদাহরণে যাই। দেখেন এই যে অ্যানোমেলাস, অ্যানোমেলাস আরেকটা শব্দ, অ্যানোমেলাস, অ্যানোমেলাস, এটাকেও দেখেন ভাঙা হয়েছে কিভাবে, এই যে অ্যান আর হচ্ছে অমেলাস, অমেলাস একসাথে যোগ হয়েছে অ্যানোমেলাস। সো শুধু অ্যান অনুপস্থিতি বা বিরোধিতা বোঝায়, আর অমেলাস মানে স্বাভাবিক কোনো পরিস্থিতি, অমেলাস মানে স্বাভাবিক কোনো
পরিস্থিতি। শব্দগুলো শিখে রাখবেন, একটার সাথে লিঙ্ক করে পড়লে আপনার পড়াশোনা বেশি পাকাপোক্ত হবে। আর অ্যানোমেলাস মানে অস্বাভাবিক বা অনিয়ম, তার মানে স্বাভাবিকের আগে যখন অ্যান যোগ করা হয়েছে তখন এটা হচ্ছে আপনার শব্দের মিনিংটা উল্টে গেছে। আচ্ছা, এরকম আর একটা শব্দ দেখাই আপনাদের, কয়টা, আরেকটা 4 নম্বর দেখেন, অ্যানেস্থেটিক। এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যানেস্থেটিক, অ্যানেস্থেটিক দেখেন এখানে সেম কেস, অ্যানেস্থেটিক্স অনুপস্থিতি, অ্যান বলতে অনুপস্থিতি বা নাই বোঝায়। আর এই যে এস্থেটিক, অ্যাস্থেটিক মানে অনুভূতি, অনুভূতি। অ্যানেস্থেশিয়া দেয় না অনেক সময়, অ্যানেস্থেশিয়া মানে আমরা জানি হচ্ছে যে অবশ করার ইনজেকশন যেটাকে বলে সেটাকে বলে অ্যানেস্থেশিয়া। তো এই যে দেখেন এখানে অ্যানেস্থেটিক, অ্যান অনুপস্থিতি বা অভাব, আর এস্থেটিক মানে অনুভূতি, অনুভূতির অভাব বা অনুভূতির ঘাটতি, সেইটা হচ্ছে অ্যানেস্থেটিক, মানে যেখানে অনুভূতি নেই সেরকম অর্থে আমরা এই অ্যানেস্থেটিক শব্দটা ইউজ করি। তাহলে মনে থাকবে অ্যানেস্থেটিক মানে হচ্ছে অভাব। কিসের অভাব? অনুভূতির অভাব, মানে যেখানে অনুভূতি বা ফিলিংসের অভাব থাকে সেটার নাম হলো অ্যানেস্থেশিয়া বা অ্যানেস্থেটিক, অ্যানেস্থেটিক। তাহলে দেখেন আমরা এখানে জাস্ট অ্যান প্রিফিক্সকে দিয়ে কতগুলো ওয়ার্ড কিন্তু শিখে নিলাম। আশা করছি এই সবগুলো ওয়ার্ড কাজে লাগাবেন এবং পরীক্ষা হলে এগুলো থেকে একটা কমন পাবেন। আরও একটা শব্দ এখানে আছে দেখেন, অ্যানহাইড্রোস, অ্যানহাইড্রোস, অ্যানহাইড্রোস। এই যে অ্যান প্রিফিক্স, এই অ্যান থাকার মানে হচ্ছে আমরা বিভিন্ন শব্দে বুঝবো সেটা হলো বিপরীত অর্থ দিবে। অ্যানহাইড্রোস, অ্যানহাইড্রোস, অ্যানহাইড্রোস। অ্যান মানে অনুপস্থিতি বা অভাব, হাইড্রোস মানে পানি। আমরা জানি হাইড্রোজেন মানে পানি, সেই হাইড্রোজেন সংক্রান্ত। তো হাইড্রোজেনের আগে যখন অ্যান বসছে এর মানে হলো পানি সংকট, মানে অ্যানহাইড্রোস মানে যেখানে পানি নেই বা শুষ্ক অবস্থা, পানি সংকটাপন্ন অবস্থা। বোঝা গেছে? তারপর দেখছেন তো এই প্রিফিক্সগুলো দিয়ে কত সুন্দর করে জিনিসগুলো মনে রাখা যায়। তো সাফিক্স প্রিফিক্স একটা অধ্যায় আছে এই বইয়ের মধ্যে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলে এই সাফিক্স প্রিফিক্স অধ্যায়টা পড়ে ফেলতে পারেন, তাতে আপনার অনেক ভোকাবুলারি মুখস্থ করাটা সহজ হয়ে যাবে। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা, পরের ক্লাস, পরের প্রশ্ন 17। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ, ইউর কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ। দেখি এখান থেকে আমরা কি লার্নিং করতে পারি। বাসার 3 নাম্বার বলতে কি বুঝতে চাইছেন? আচ্ছা, এখানে দেখেন 17 নম্বর, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। কি হবে এটা? এখানে এই যে অ্যাডমিট একটা ওয়ার্ড, প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাডমিটের সাথে কি কি বসে, এইটা হচ্ছে আজকে আমার জানার বিষয়, যে অ্যাডমিটের সাথে কি কি বসে। অ্যাডমিটের সাথে 3টা জিনিস বসতে পারে, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, আর একটা হচ্ছে অ্যাডমিট ইনটু বসতে পারে। সো এই অফ, টু, ইনটু সব কটাতেই ও আছে কিন্তু। আচ্ছা, অ্যাডমিট অফ মানে কাউকে স্বীকৃতি দেওয়া বা কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়া, দুই অর্থেই আপনার অ্যাডমিটের সাথে অফ বসতে পারে। ইউর কন্ডাক্ট তোমার আচরণ, অ্যাডমিট অফ নো এক্সকিউজ মানে কোনো মাপের সুযোগ নাই বা কোনো ক্ষমার সুযোগ নাই। আচ্ছা, এরপরে অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া, এটা ভার্ব। ধরেন রহিম ওয়াজ অ্যাডমিটেড, ভর্তি হয়েছিল, টু কুমিল্লা কলেজ মানে কুমিল্লা কলেজে। সো অ্যাডমিটেডের সাথে আমরা ব্যবহার করব টু, অ্যাডমিট টু। আরেকটা অ্যাডমিট নাউন অর্থে প্রবেশের অধিকার, অধিকার এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া এরকমটা না, এটা একটা নাউন ওয়ার্ড, প্রবেশ অধিকার। অ্যাডমিট ইনটু, দেয়ার ইজ নো অ্যাডমিট ইনটু দিস রুম, এখানে কারো প্রবেশ অধিকার নাই বা এই রুমে কারো প্রবেশ অধিকার নাই, এই জন্য দেয়ার ইজ নো, নো এর পরে যেটা আছে এটা হচ্ছে নাউন ওয়ার্ড, আর এই নাউনের পরে আমরা ব্যবহার করছি হলো ইনটু, নাউনের পরে ইনটু। এই যে এখানে ছোট্ট করে নাউন লেখা আছে, ছোট্ট করে ভার্ব লেখা আছে, ছোট্ট করে ভার্ব লেখা আছে, বুঝাতে পারছি? তাহলে অ্যাডমিটের সাথে ভার্ব অর্থে 2টা প্রিপোজিশন, টু অথবা অফ, যদি স্বীকৃতি দেওয়া অফ হয়, আর ভর্তি হওয়া অর্থে অ্যাডমিট টু। তার মানে আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, এটা কি অ্যাডমিট টু। আচ্ছা, অ্যাডমিট টু কারো দোষের স্বীকার করবেন, এটা হচ্ছে কনফেসের সাথে যেমন অফ বসে একইভাবে অ্যাডমিটের সাথেও অফ বসে। ওকে, এই ছিল হলো 17 নম্বর প্রশ্ন। তাহলে 17 নম্বর প্রশ্নের লার্নিংটা কি? 17 লার্নিংটা হচ্ছে অ্যাডমিটের সাথে আমরা 3টা প্রিপোজিশন পাবো, একটা হলো অফ, আরেকটা হলো টু, আরেকটা হচ্ছে ইনটু। ব্যাস, নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্য এক্সপ্রেশন হয়লার দেন দাও। বাহ, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে ফ্রেজ, এটা মনে রাখা কঠিন অনেকের জন্য, না বুঝলে কঠিন, বুঝলে সহজ। দ্য এক্সপ্রেশন হয়লার অ্যান্ড দাও, হয়লার অ্যান্ড দাও, হয়লার দেন দাও, হয়লার দেন দাও, কি হবে অ্যান্সার? নার্গিস বলছিলেন 1718, হয়লার দেন দাও, এটার বাংলাটা হচ্ছে স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াস,
স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াস। দ্য এক্সপ্রেশন হয়লার দ্যান দাও, এটার উচ্চারণ হচ্ছে স্যাংটিমোনিয়াস, স্যাংটিমোনিয়াস। আচ্ছা, এটার বাংলাটা কি আসলে? বাংলাটা হচ্ছে যে নিজে অনেক কিছু জানে না কিন্তু অনেক কিছু জানার ভাব করে, এরকমটা যারা তাদেরকে বলা হয় হচ্ছে স্যাংটিমোনিয়াস বা হয়লার অ্যান্ড দাও, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বক ধার্মিক। একটা শব্দ আছে এই যে বক ধার্মিক, মানে ভণ্ড, কপটতা, না জেনেও জানার ভান করা, এটাকেই বলা হচ্ছে বক ধার্মিক বা ভণ্ডামিপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিচ্ছে, ডোন্ট বি সো হয়লার দ্যান দাও, উই অল হ্যাভ আওয়ার ফ্লস। তার মানে কি, যে এত নীতিবান ভাব দেখাবে না, আমাদের সবারই কি আছে, ত্রুটি আছে, আমাদের সবারই ত্রুটি আছে। আচ্ছা, চলে আসছি আমরা হাই ভোল্টেজ মডেলের একেবারে 18 নম্বর প্রশ্ন, প্রায় শেষ অংশে। আর অল্প কিছু প্রশ্ন পড়লে আমাদের কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এখনও সুযোগ আছে, যারা সর্বোচ্চ শেয়ার করবে এক্সপার্ট লিটারেচার বইটা পাবে, এবং একইভাবে সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজমেন্টে এক্সপার্ট ইংলিশ বড় গ্রামার বইটা পাবেন। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, 19 নম্বরে হচ্ছে বলছে, দেখেন কোলডিস্যাক, কোলডিস্যাক, কোলডিস্যাক মানে কি? 19 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ, কোলডিস্যাক এটা হলো ফ্রান্সের শব্দ, ফ্রান্সের শব্দ। আমি এখানে একটু আপনাদেরকে এটা ভাঙবো, অ্যানালাইসিস করে দেখাবো। দেখেন, আপনারা আনসার করতে থাকেন, কোলডিস্যাক। এইবার দেখেন, এই ডি মানে হলো ফ্রান্সের ভাষায় অফ বোঝায়, অফ মানে কি, র বা এর, তাই না? আর স্যাক মানে হলো বস্তা, বস্তা আমরা যেটাকে চিনি, বস্তা বা ব্যাগ, যেটাই আপনি বলেন, ব্যাগ বা বস্তা যে কোনো একটা কিছু বলেন। আর এই কোল মানে হলো শেষ প্রান্ত, শেষ প্রান্ত। আচ্ছা, দেখেন ব্যাগের শেষ প্রান্ত বা বস্তার শেষ প্রান্ত। এখন আপনি যখন একটা লম্বা ব্যাগের মুখ দিয়ে কোনো কিছু দিলেন, তখন দেখেন ব্যাগের শেষ প্রান্তে কি থাকে, আটকানো থাকে না? তার মানে ব্যাগের নিচের প্রান্ত, যেটাকে আমরা, যেখানে একেবারে এক পাশে খোলা থাকে, আরেক পাশে ব্যাগের কি আরেক পাশে আটকানো থাকে। তো সেম ভাবে পাল্টা তো একটু লাইনে থাকেন, ধীরে, সমস্যা নেই, স্লো, কুল কুল। দেখেন, এটার উত্তর করেন কি হবে? কোলডিস্যাক মিন্স, নার্গিস অনেক শেয়ার দিছেন, দুঃখ লাগে না? এত শেয়ার দিলাম, নাম আসতেইছে না, নাম আসতেছে না কেন? আচ্ছা দেখেন, তাহলে এটা কি হবে? 19 নাম্বার দিতে থাকেন, এক সময় সব ফলাফল পাবেন, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, কোলডিস্যাক এর মানে কি? কোলডিস্যাক কথাটার মানে হলো যে ডেড এন্ড, মানে কানাগলি। অনেকে বলে কানাগলি মানে কি, যে গলির আর শেষ রাস্তা নাই, এটার নামই হলো কানাগলি। কানাগলি মানে যে পথের মানে আর মুখ নাই, যে পথ একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে, এটার নামই হলো কানাগলি। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে ব্যাগের শেষ প্রান্ত, তার মানে হচ্ছে কোনো রাস্তা, এমন একটা রাস্তা যে রাস্তায় যেতে যেতে ওটার আর কোনো যাওয়ার সুযোগ নাই, ওটার নাম হলো কানাগলি। এরকম বহু রাস্তা আছে, আপনারা যখন কোনো শহরের অলিগলিতে যাওয়ার চেষ্টা করেন তখন এগুলো পাবেন, যে লাস্ট একটা বাড়িতে গিয়ে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এরকমটা। তো এটা হচ্ছে কোলডিস্যাক, মানে হচ্ছে ডেড এন্ড বা কানাগলি, বা যেটা রাস্তার আর কোনো জায়গা নাই। সো এখানে আমি কিছু জিনিস কালেকশন করেছিলাম আপনাদের জন্য, সেটা অলরেডি মুখে বলে দিয়েছি। একটা উদাহরণ শুধু এখান থেকে দেখেন, দ্য কার গট স্টাক ইন এ কোলডিস্যাক, মানে হচ্ছে গাড়িটা গট স্টাক, আটকা পড়ে গেছে, কোথায়? ইন এ কোলডিস্যাক। দেখছেন, তার মানে একটা কানা বা বদ্ধ গলিতে গাড়িটা আটকা পড়ে গিয়েছিল, আটকা পড়ে গিয়েছিল। ওকে, নেক্সট চলছে হাই ভোল্টেজ মডেল কোশ্চেন সলিউশন 12। এইবার আসেন, সরি 12 নম্বর মডেলের কোশ্চেন সলিউশন শেষ প্রায়, আজকে হচ্ছে 20 নম্বর প্রশ্ন দিয়ে শেষ করব। টাইগার জুলজি মার্স, হাই ভোল্টেজ মডেল 12 এর সর্বশেষ প্রশ্ন হচ্ছে 20 নম্বর, টাইগার জুলজি মার্স কি হবে? এটা হলো ন্যারেশন রিলেটেড একটা প্রশ্ন।
ন্যারেশন সুমাইয়া 19 বি, নার্গিস 19 বি। বলছে টাইগার জুলজি, টাইগার মানে বাঘ, জুলজি মানে কি, এই জু কথাটা খেয়াল রাখবেন, জু আর জিও কথা কিন্তু আলাদা, জিও না, হ্যাঁ এটা হলো জু, জু মানে চিড়িয়াখানা জু, আর এইটার সাথে লজি কথাটা যোগ হয়েছে, জুলজি। আচ্ছা, আর টাইগার তার মানে হচ্ছে এই জুলজি বা এটাকে কি বলা হয়, আরে প্রাণীবিদ্যা, তাই না, জুলজি, এইটার সাথে সম্পর্ক হচ্ছে বাঘের, টাইগার, টাইগার তার মানে হচ্ছে প্রাণীবিদ্যা আলোচনা করা হচ্ছে টাইগার বা বাঘ নিয়ে, খুবই ভালো কথা। একইভাবে এই মার্স মানে মঙ্গল গ্রহ, এটা নিয়ে আলোচনা করা হয় কোথায়? 20 নম্বরটা কে বলতে পারবেন? অ্যাস্ট্রোনমি নাকি অ্যাস্ট্রোলজি? এই যে আরেকটা যন্ত্রণা দেখেন, আপনাদের জন্য এই দুটার মধ্যে একটা প্রেশার আছে। মনিরুজ্জামান বলে বলেছেন সি, এখন আসলে সি না আসলে এ, এটা নিয়েও একটু ঝামেলা আছে। আমি এখন এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, জাস্ট রিল্যাক্স, কুল ডাউন বেবি। দুইটা শব্দ, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর একটা হলো অ্যাস্ট্রোলজি। মনে রাখবেন এই যে অ্যাস্ট্রোনমি, নমি, অ্যাস্ট্রোলজি, এই দুটার মধ্যে পার্থক্য বলি। যদি আপনি লজি পান, লজি হলো যুক্তি বোঝায়, মানে যৌক্তিক দিয়ে কোনো কাজ করে, যৌক্তিকতা। আর নমি দিয়ে যদি কোনো কিছু বোঝায়, নমি শব্দটা আপনি নলেজের সাথে জড়িত করেন, নলেজ, নলেজ, নলেজ মানে কি, জ্ঞান, জ্ঞান মানে আসলে বিজ্ঞান, নলেজ মানে জ্ঞান বা বিজ্ঞান, জ্ঞান বা বিজ্ঞান। আর লজি মানে হলো যুক্তি, সাধারণ যুক্তি, যুক্তি মানে এটা আসলে গুরুত্ব কম, এটা একটা ভুয়া জিনিস, সবসময় যুক্তি কাজ করে না। সো এইখানে আপনি মনে রাখবেন কিভাবে, এটা হলো জ্যোতির্বিদ্যা, জ্যোতিষী আছে না, জ্যোতিষী চিনেন তো আপনারা, মানে হাত দেখে যারা আর কি, আমি হাত দেখতে পারতাম আগে, এটা হচ্ছে ভুয়া জ্ঞান, এটা এমনি একটা ধারণার উপরে, জ্যোতিষী বানান কি ধরু, আচ্ছা যাই হোক, জ্যোতিষী। আর অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, দুইটা কিন্তু আলাদা ভাই, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। সো এখন আপনি বলেন যে এই মার্স মানে মঙ্গল গ্রহ, এইটা কি তাহলে কোনো যুক্তি দিয়ে কোনো আলোচনার বিষয়বস্তু, বা এটা কি কোনো জ্যোতিষী বিজ্ঞান, নাকি এটা হলো মানে জ্যোতিষী থিম, নাকি এটা জ্যোতির্বিজ্ঞান? তার মানে এটা হচ্ছে সরাসরি জ্ঞান বা বিজ্ঞান দিয়ে আলোচনা করার বিষয়, বিজ্ঞান দিয়ে আলোচনা করার বিষয়, এটা হলো অ্যাস্ট্রোনমি। আশা করি জিনিসটা আপনার মনে থাকবে। অ্যাস্ট্রোনমি নলেজ থেকে মনে রাখবেন, নলেজ, আর লজি হচ্ছে সাধারণ যুক্তি দিয়ে, তার মানে এটা হচ্ছে হাত দেখা দেখি জ্যোতিষী, আর এটা হচ্ছে বিজ্ঞান দিয়ে, এটা হলো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা। আমার মনে হয় আপনাদের জন্য অনেক ভালো ক্লিয়ার করতে পারছি, নাকি পারিনি বলেন? যদি পেরে থাকি তাহলে আমাদের হাই ভোল্টেজ 12 এর সর্বশেষ এমসিকিউ ছিল এই 12। এইবার আপনাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে একেবারে আজকের শেষ প্রশ্ন, এই 1 নম্বরটা, এইটাকে হচ্ছে কুইজ কোশ্চেন বলি, বোনাস অ্যান্ড কুইজ কোশ্চেন, এটার আনসার আপনারা করবেন, এটার উত্তর আমি করতে পারবো না এবং আমি করব না, কারণ এই প্রশ্নের উত্তরটা পাবেন হচ্ছে আগামী দিন হাই ভোল্টেজ মডেল 13-তে, ঠিক আছে? আর এছাড়াও যারা আমাদের এক্সপার্ট বই পড়েন সেখানে তো এই প্রশ্নগুলো আশা করছি থাকেই এবং পাবেনই। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ? বুকস, লাইব্রেরি, গার্ল, সোলজার, যে কোনো একটা হবে। বোনাস কোশ্চেন, কুইজ কোশ্চেন, ধন্যবাদ দিয়ে শেষ করছি, আপনারা উত্তর কমেন্টে করতে থাকুন, ঠিক আছে? আজকের মতো হাই ভোল্টেজ মডেলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।